সুপ্রিয় দর্শক, প্রিয় ভাই ও বন্ধুগণ, দেশ বিদেশের যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আমি যাত্রা শুরু করছি চকবাজারের উদ্দেশ্যে। আমি আজকে নরসিংদী থেকে চকবাজারে যাব। নরসিংদী থেকে চকবাজারের উদ্দেশ্যে যাত্রা করছি। আমি আমার বাসা থেকে বের হলাম, সিএনজি স্টেশনের দিকে যাচ্ছি। আসলে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে যারা ব্যবসা করে থাকেন বা নতুন যারা উদ্যোক্তা চকবাজারে আসার উদ্দেশ্যে চিন্তা করতেছেন কিভাবে আসবেন, কোন ওয়েতে আসবেন, কোন বাসে আসা হয়, কোন স্টেশনে নামতে হয়, চকবাজারটি কোথায়, কিভাবে যেতে হয়, সমস্ত বিষয়ে সমস্ত কথা আজকে শেয়ার করার চেষ্টা করব। আপনারা যদি মনোযোগের সাথে, ধৈর্যের সাথে ভিডিওটি যদি বাইরে আমার দেখতে পারেন, তাহলে অবশ্যই হয়তোবা এই একটি ভিডিও দেখে চকবাজারের সম্পূর্ণ কোর্স মোটামুটি আপনারা নিয়ে নিতে পারবেন, কমপ্লিট করতে পারবেন। আমি সিএনজি যুগে চলে এলাম বাস স্টেশনে। এখন বাস স্টেশন থেকে মোটামুটি রাস্তা ক্রস করতে হবে আর কি। রাস্তার ওপারে হচ্ছে বাস স্টেশনের কাউন্টারে গিয়ে আমার টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপরে, যেহেতু কাউন্টারের বাস, অবশ্যই টিকিট কেটে অপেক্ষা করতে হবে। সব সময় বাস আসে না, অপেক্ষা করলে হয়তো বা 2-4-10 মিনিট 5 মিনিট পর পর বাস এসে থাকে। সুপ্রিয় দর্শক, আমি আজকে যাচ্ছি কুলিয়ারচরের তিশা পরিবহনের মাধ্যমে। কুলিয়ারচরের তিশা একদম কুলিয়ারচর থেকে গুলিস্তান ফ্লাইওভারের নিচে গিয়ে ড্রপ করে দিবে। তারপরে হচ্ছে ওইখান থেকে আমরা কিভাবে চকবাজারে যাব ওইটা আপনাদেরকে শেয়ার করব। আমি অপেক্ষা করছি বাসের জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের মধ্যে যারা নতুন, একদমই নতুন, আমার দেশে প্রচুর পরিমাণে বেকার যুবক এবং যুবতী ভাই বোনেরা আছেন। আসলে অনেকেই সৎ উদ্দেশ্য আছে, অনেকেই চিন্তা করছেন যে কিছু একটা করার জন্য পড়ালেখা কমপ্লিট করেছেন, অথবা পড়ালেখা অনেকে কিছুটা করেছেন, বাকিটা করতে পারেন না। আর্থিক অবস্থা ওইভাবে, আর্থিক সাপোর্ট না পাওয়ার কারণে, ফ্যামিলি থেকে ওই ধরনের সাপোর্ট না পাওয়ার কারণে কিন্তু অনেকে পড়ালেখা ওইভাবে করতে পারে না। সুপ্রিয় দর্শক, এটি আসলে আমাদের কোনো ভুল নয়, এটা আমাদের দেশের সামাজিক সমস্যা আর কি। আমাদের দেশের অর্থনৈতিক সমস্যার কারণে হয়তোবা আমাদের পারিবারিক দিক থেকে আমাদের পরিবারের পক্ষে ওইভাবে পড়ালেখার খরচ বহন করা সম্ভব হয়ে ওঠে না। কারণ কি, একটি ফ্যামিলিতে 4 থেকে 5 জন ছেলে বা মেয়ে বাস করে, তখন 4 থেকে 5 জন ছেলে মেয়ের ভরণ পোষণ আসলে একটা গার্ডিয়ানের পক্ষে ওইভাবে হয়ে ওঠে না। সুপ্রিয় দর্শক, আজ আমার বাসটি চলে এসেছে। আমি এখন বাসের মধ্যে উঠব। বাসটি আসলে মনে হয় গতকালকে অ্যাক্সিডেন্ট করেছিল, যার জন্য হচ্ছে বাসের সামনের সাইডটি একটু থেতলে গেছে, এরকম লাগছে। আমাদের বাসটি মোটামুটি যাত্রা শুরু করে দিয়েছে। আমরা এখন এই মুহূর্তে আছি নরসিংদী জেলার স্যামসাম কোম্পানির সামনে। একটু সামনে হাতের বামে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলো দেখছেন, এটা হচ্ছে নরসিংদী জেলার নতুন জেলখানা। এটা হবে নরসিংদী জেলার নতুন জেলখানার ভবন, আন্ডার কনস্ট্রাকশনে আছে। হয়তোবা বেশ কিছু মাস লাগতে পারে পুরোপুরি কমপ্লিট হওয়ার জন্য। আর এই ভবন এরপরেই কিন্তু আমরা একটু সামনে দেখছি লাল কালারের বিল্ডিং, তারপরে আরও গ্লাস লাগানো যে বিল্ডিংগুলো দেখছি, এগুলো হচ্ছে নরসিংদীর শিল্পপতি জনাব আব্দুল কাদির মোল্লা সাহেবের প্রতিষ্ঠান আদুরি। নরসিংদী শিল্পপতি এবং দানবীর, আসলে ওনার কথা না বললেই নয়। আসলে বাংলাদেশে যদি এরকম আরও 2-4-10 জন এরকম থাকতেন বা জন্ম নিতেন বা এরকম সাপোর্ট দিতেন, তাহলে হয়তোবা বাংলাদেশের অনেকেই হয়তোবা দুর্দশাগ্রস্ত, অভাবগ্রস্ত এবং বিভিন্ন ধরনের সমস্যা থেকে পরিত্রাণ হয়তোবা পেতেন। আসলে উনি প্রায় আমার জানা মতে 2,500 থেকে 3,000 তারও অধিক মসজিদ এবং মাদ্রাসার তিনি প্রতিষ্ঠাতা পরিচালক এবং কন্টিনিউ প্রতি মাসের খরচ বহন করে থাকেন। উনি বেলাবরের একটি মসজিদে এসেছিলেন, আমি ওই সময় জুমার নামাজে ছিলাম। ওনার বক্তব্য আমি শুনেছি। ওনার মুখ থেকেই বলা যে প্রায় 2,500-এর ওপরে মসজিদের প্রতিষ্ঠাতা পরিচালক উনি নিজেই, এবং কন্টিনিউয়াসলি অনেকগুলার মাসিক বেতনও উনি পরিশোধ করে থাকেন, এবং তত্ত্বাবধানের যত খোঁজ খবর, কাজকর্ম
প্রয়োজন ওনার মাধ্যমেই হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আসলে এরকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আমরা প্রত্যেকেই আশা করি যে আমাদের দেশে অ্যাভেলেবেল হোক। আসলে এরকম মানুষ খুব রেয়ার। এই ধরনের দানবীর দান করার মতো মন মানসিকতা সম্পন্ন মানুষ আসলে বাংলাদেশে অনেক রেয়ার। হয়তোবা অনেকেই হাজার কোটি টাকার মালিক আছেন, কিন্তু শো আপ করতে চান না বা দেখাতে চান না বা কাউকে দিতেও চান না। আসলে এটা আল্লাহ তালাই ভালো জানে আসলে একটা মানুষ মৃত্যুর পরে এত টাকা দিয়ে কি করবে। সুপ্রিয় দর্শক, আমরা যেই ওয়েতে ছিলাম, যেই লাইনে ছিলাম, আসলে আমাদের দেশের বেকার যুবক এবং যুবতীরা প্রতি মুহূর্তেই আসলে ভিতরে ভিতরে চায় যে কিছু একটি করি, এমন কিছু একটি করি যেটা থেকে সোর্স অফ ইনকাম বের হয়। কেউ কেউ বিভিন্ন ধরনের আত্মীয় স্বজনের শপে জব করে, চাকরি করে, হয়তো বা 5-7 হাজার বা 10 হাজার টাকা পুঁজি নিয়ে আসলে চাকরি করে। আমি দেখেছি আসলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। আপনি হয়তোবা যারা ভিডিওটি দেখে থাকবেন বা দেখছেন তাদের মধ্যেও হতে পারে কেউ, অথবা তাদের আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে কেউ কোনো দোকানে আছে, দোকানে 5 হাজার বা 10 হাজার 8 হাজার টাকা বেতনে। ছেলেরা তো আছেই, মেয়েরাও আছে। মেয়েরা যেমন বুরকার দোকানে আছে, টেলার্সের দোকানে আছে, বিউটি পার্লারে আছে, কাজ করছে, এরকম আছে। আমি অনেক খোঁজ নিয়েছি, আমার চোখে অনেক পড়েছে। বলতেছে যে ভাইয়া 8 হাজার টাকা মাসে বেতন পাই, ফ্যামিলি চালানোর মতো ওইভাবে হয়ে ওঠে না, তারপরেও করছি কারণ উপায় নাই। হ্যাঁ, বাস্তবতাটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবতাটা ভাই এরকমই, যার জন্য আমরা চেষ্টা করছি যে যে অবস্থানে আছি তার থেকে যেন আরেকটু আপার লেভেলের, তার থেকে আরেকটু ভালো লেভেলের কিছু একটা করতে পারি। সুতরাং যার উদ্দেশ্যেই আসলে আজকে চকবাজারের যাত্রা। আমি আসলে বিগত 4 বছর যাবৎ চকবাজারে কন্টিনিউয়াসলি আসা যাওয়া করে থাকি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি আরেকটি কথা আসলে না বললেই নয়। চকবাজারে কিন্তু নতুন যারা যাবেন তাদের জন্য সতর্কতামূলক কিছু বার্তা আমি দিতে চাই। চকবাজার থেকে আমরা এক পর্যায়ে এখন এমন অবস্থানে এসেছি যে কোন দোকানদার কীরকম জেনে ফেলেছি বা বুঝে ফেলেছি, কার সিস্টেম কীরকম, কে কোন ধরনের মানুষ। কিছু দোকানদার আছে, আমি প্রথমকার কিছু একটা গল্প বলি। প্রথমকার এটি গল্প হচ্ছে, আমি একদম প্রথম দিকে যখন যাই তখন আমি টেনিস বল, আসলে ক্রিকেট খেলার যেই বল, ওই বল কেনার জন্য গিয়েছিলাম। সেম বাচ্চারা যে নাম বলেছিল ওই নাম দেখেই আমি কিনেছি, কিন্তু দোকানে এনে যখন প্যাকেট খুলি, প্যাকেট খোলার পরে দেখি প্রত্যেকটি বলেরই 60% ভিতরে ফাটা। আসলে এটা উপর থেকে বোঝা যায় না। আর তখন কিন্তু কেনার সময় কিন্তু প্যাকেটে মোড়ানো থাকে, মোড়ানো থাকার কারণে আপনাকে ধরতে দিবে না, বা দৌড়লেও আপনি হয়তো স্পষ্টভাবে বুঝবেন না আসলে কীরকম। এইটা তাদের একটা পলিসি মাত্র। আসলে নতুন কাস্টমার, নতুন খদ্দের পেলে তারা এরকম একটা কিছু করে। আরও কথা আছে, যারা রেগুলার এক দোকান থেকে নেয় তাদের সাথে হয়তো বা এরকম করে না, বা করলে তো সে কাস্টমার হারাবে। কিন্তু কিছু দোকানদার তো এরকম আছেই যারা ছিটা ফোটা, মানে কিছু কাস্টমার আছে যারা হচ্ছে বছরে একবার আসে, 6 মাসে একবার আসে, 3 মাসে একবার আসে। এরকম টাইপের কাস্টমার বা গ্রাহক যদি তারা পায়, তাহলে অবশ্যই তাদের যেই সৎ ব্যবহারটি আছে, আমার সাথে যেভাবে করেছে, হয়তোবা আপনার সাথেও এরকম একটি সৎ ব্যবহার, এইরকম একটি উত্তম ব্যবহার তারা করতে পারে। সুতরাং এই ধরনের ব্যবহার পাওয়ার আগে থেকেই আপনাদের সতর্ক থাকা উচিত, সতর্ক থাকতে হবে। আরও কিছু কথা আছে, কিছু দোকানদাররা আপনাকে ডাকবে, বা এই কোত্থেকে আসছেন, কী নিবেন, কিসের দোকান, তারপরে আপনাকে যেই পরিমাণে মানে দেখাবে এই প্রোডাক্টের এত ফায়দা, এত প্রফিট, অথচ আপনি যখন এই প্রোডাক্টগুলি আনার পরে দেখবেন যে 50 পিস এনেছেন বা 30 পিস এনেছেন, আপনার কাছ থেকে দেখাচ্ছে যে আপনি যদি 50 পিস নেন বা 30 পিস নেন, তাহলে আপনার কাছ থেকে মোটামুটি এটার রেট 30 টাকা করে আপনাকে 25 টাকা রাখা হবে। আপনিও তো অনেক খুশি নতুন হিসাবে, বুঝতে পারতেছেন না যে আসলে এই প্রোডাক্টটা কি চলবে কি না, কিন্তু নিয়ে এসেছেন। আসার পরে আসলে 1 মাস গেল, 2 মাস গেল, 6 মাসও এই প্রোডাক্টগুলি আপনি বিক্রি করতে পারবেন না। এইরকম আমার বেলায় অনেক হয়েছে। হ্যাঁ, যার কারণে কন্টিনিউয়াসলি একটা কথা বলে না, মানুষ অভিজ্ঞতা সম্পন্ন কখন হয়, যখন রেগুলার কন্টিনিউয়াসলি অ্যাগেন অ্যাগেন বারবার যখন একটা কাজ মানুষ করে, তখন সে শিক্ষা গ্রহণ করতে পারে যে আসলে এই কাজটি কীরকম হতে পারে। আমি তো বারবার হোঁচট খেয়েছি, আমি তো অনেকবারই এরকম ধরা খেয়েছি, আমি অনেকবারই এরকম ক্ষতিগ্রস্ত হয়েছি। এই জন্য আসলে বারবার কন্টিনিউয়াসলি রেগুলার এটা করার ফলে একটা ধারণা চলে আসে যে আসলে এখন আমার কিভাবে চলতে হবে। সুপ্রিয় দর্শক, আমি বর্তমানে চকবাজার থেকে পাইকারি হোলসেলে প্রোডাক্ট কিনি। পাইকারি হোলসেল বলতে যা বোঝানো হচ্ছে যে আমি মাদার হোলসেলারের কাছ থেকে বা
ইম্পোর্টার যারা তাদের কাছ থেকে, অথবা যারা কোম্পানি আছে, ছোটোখাটো প্রতিষ্ঠান আছে, তাদের প্রতিষ্ঠানে তারা প্রোডাক্ট তৈরি করে, তাদের কাছ থেকেই প্রোডাক্টগুলা নিয়ে আসার চেষ্টা করে থাকি সুপ্রিয় দর্শক। তাদের কাছ থেকে এনে, কারণ হচ্ছে আমি আবার আমার এলাকা ভিত্তিক যেই আঞ্চলিক প্রায় শতাধিক দোকান আছে পরিচিত, যাদের সাথে আমি রেগুলার মানে এইভাবে পাইকারি বিজনেস করে আসছি বা আসতেছি প্রায় 4 বছর যাবত, তাদেরকে আমি প্রোডাক্টগুলো এনে আবার পাইকারি রেটে তাদের কাছে সেল করি। সুতরাং বুঝতেই পারছেন যে আপনি যদি কিনে জিততে না পারেন তাহলে বিক্রি করে কিন্তু জিততে পারবেন না। অবশ্যই কেনার সময় কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখে কিনতে হবে এবং মানসম্মত প্রোডাক্ট দেখে কিনতে হবে। আরেকটি কথা না বললেই নয়, যে প্রোডাক্টটি আপনি কিনবেন তা অবশ্যই রানিং প্রোডাক্ট হতে হবে। ওই প্রোডাক্টটি যেন আপনার অঞ্চলে ভালো চলে এরকম টাইপের একটি প্রোডাক্ট হতে হবে, তাহলে অবশ্যই আপনি সাকসেস হতে বা সফল হতে আপনার জন্য সহজলভ্য হবে। সুপ্রিয় দর্শক, আমরা মোটামুটি ঢাকার পথে মোটামুটি ভালো একটি রাস্তা অতিক্রম করে ফেলেছি। একটি কথা না বললেই নয়, বর্তমানে কিন্তু পদ্মা সেতু হওয়ার পর থেকে বরিশাল থেকে বা দক্ষিণবঙ্গ থেকে যারা আসেন, তাদের কিন্তু সকালে নাস্তা করে রওনা দিলে দুপুরে লাঞ্চ করতে পারেন, ঢাকায় বা গুলিস্তানে এসে লাঞ্চ করতে পারেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমরা নরসিংদীতে এত কাছে থাকা সত্ত্বেও 50 কিলোমিটার দূরে, ঢাকা, তো এত কাছে থাকা সত্ত্বেও আমাদের যেতে সময় লাগে কমপক্ষে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। কারণ হচ্ছে 50 কিলো বা 55 কিলো যেই রোডটি আছে, এর প্রায় 30 কিলো রাস্তায় জ্যাম থাকে, 30 কিলোমিটারই জ্যামের কবলে পড়ে থাকে। এটা 24/7 মানে কন্টিনিউয়াসলি জ্যামের ওপরে থাকবেই, এই হচ্ছে বিষয়। যদিও 4 লেন করলে 8 লেনের রাস্তা চলমান রয়েছে, 8 লেনের রাস্তা কমপ্লিট হলে হয়তোবা আমরা একটি সুফল পাবো আশা করছি। অবশ্যই অপেক্ষার পরেই ভালো রেজাল্ট আসে এবং অপেক্ষার পরেই কিন্তু সুমিষ্ট একটি রেজাল্ট পাওয়া যায়, ওইটার অপেক্ষায় আমরা আছি। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা যারা 5,000, 10,000 বা 15,000, 20,000 টাকা পুঁজি আছে, কি করবেন? আসলে বাস্তবতা তো অনেক কঠিন ভাই। কি করবেন চিন্তা করে পাচ্ছেন না। আত্মীয় স্বজনের মাধ্যমে অনেকের সাথে যান, পরামর্শ করেন, এমন সব দিক নির্দেশনা আপনাকে দিচ্ছে, এত কঠিন চিন্তাভাবনা আপনাকে দিচ্ছে এবং প্রতি পদক্ষেপে আপনাকে নেগেটিভ কথাবার্তা বলতেছে যে তোমার দ্বারা এটা সম্ভব না, তুমি এটা পারবা না, এমন সব কথাবার্তা, এমন সব উত্তর আপনাকে দিচ্ছে। আপনাকে আপনি যেন পজিটিভ আসেন, এই জাতীয় কিছু রেজাল্ট দেওয়ার দরকার, অথচ আপনাকে নেগেটিভ কিছু কথাবার্তা বলে দিচ্ছে, মানে আপনার চিন্তা ভাবনাটাই যেন পরবর্তীতে বেনিশ হয়ে যায়, এরকম ধরনের একটা। আসলে মন থেকে বলতেছি যে কথা, ওইটা হচ্ছে যে সাপোর্ট পাওয়ার মতো কাউকে পাচ্ছেন না। আমি ভাই হিসাবে, একজন দেশের নাগরিক, আমি ভাই হিসাবে এতটুকু বলতে চাই, যদি আপনি 2-4-10,000 টাকা পুঁজি বা 20,000 টাকা পুঁজি দিয়ে শুধুমাত্র 20,000 টাকার প্রোডাক্ট যদি একবার 20,000 টাকার ক্যাশ নিয়ে চকবাজার থেকে বুঝে 10টা আইটেম আপনি কিনতে পারেন, এই 10টি আইটেম দিয়েই আপনি হোলসেলে, অবশ্যই আপনার দোকান ধরা থাকতে হবে। কি করতে হবে? আপনার এলাকা ভিত্তিক, ধরেন আপনি একটা উপজেলা নিয়ে কাজ করছেন, একটা উপজেলায় 7 থেকে 8টা ইউনিয়ন বা 5টা 7টা ইউনিয়ন বা 9টা ইউনিয়ন, অনেক জায়গায় 12টি ইউনিয়ন থাকে। তো প্রতি ইউনিয়নে আনুমানিক হচ্ছে 20 থেকে 50টি দোকান থাকে, 20 থেকে 50টি। তো আপনি আসলে কি করতে হবে, কিভাবে মার্কেটটা তৈরি করতে হবে? প্রথম অবস্থায় 1টি বা 2টি প্রোডাক্ট নিয়ে অল্প করে আপনি বাইসাইকেলে অথবা মোটর সাইকেলে ঘুরে প্রতিটা দোকানে আপনার প্রোডাক্ট দেওয়ার দরকার নেই। আপনি দেখবেন কোন দোকানটি বেশি জমজমাট, কোন দোকানটি ঘনবসতি সম্পূর্ণ এলাকার মধ্যে, কোন দোকানের মধ্যে মানুষের ভিড় লেগেই থাকে, কোন দোকানে বেশি প্রোডাক্ট চলে। এই জাতীয় দোকানদারদেরকে আপনি একটু সালাম কালাম দিয়ে তাদের সাথে ভালো ব্যবহার দেখায়ে আপনি তাদেরকে অফার দিবেন যে চাচা, এই ধরনের প্রোডাক্ট আমার কাছে আছে, এটার ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য এত, আসলে আপনি যদি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলি নেন তাহলে মোটামুটি লাভবান হবেন। এবং এমন কিছু প্রোডাক্ট তাকে দেখাতে হবে যেই প্রোডাক্টে তারও 30 থেকে 40% প্রফিট আসে। এই জাতীয় প্রোডাক্ট যদি আপনি দেখাতে পারেন বা আপনার কাছ থেকে পায় এবং এই প্রোডাক্টগুলি যদি চলে, তাহলে অবশ্যই সে আপনার প্রতি
ইমপ্রেস হবে এবং আপনার কাছ থেকে অ্যাগেন অ্যান্ড অ্যাগেন পুনরায় বারবার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে চাইবে। তবে আরেকটি বড় কথা যেটা আমি না বললেই নয়, যে এক ধরনের প্রোডাক্ট কিন্তু সর্বোচ্চ 1.5 থেকে 2 মাস এর ওপরে আর চলে না। যেমন ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্টগুলি কিন্তু থমকে যায়, থেমে যায়, হ্যাঁ, স্লো চলে, অনেক স্লো চলে। যখন একটি ব্র্যান্ডেড প্রতিষ্ঠান কোনো নতুন প্রোডাক্ট বের করে তখন প্রথম 1 মাস 2 মাস খুব ভালো চলে, পরবর্তী এক পর্যায়ে ওই প্রোডাক্টটা আর চলে না। তদ্রূপ যেমন ধরেন আই ক্যান্ডি, চোখ ক্যান্ডি আর কি, চোখ ক্যান্ডি কিন্তু একসময় খুব ভালো চলছিল, বর্তমানে ওইভাবে আর চলে না। সুতরাং এটা দিয়ে বিজনেস করে যে আপনি ভালো কিছু করতে পারবেন আশা করা যায় না। সুতরাং দর্শক, আমি গুলিস্তানে নেমে গিয়েছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি গুলিস্তানের যে বাজারটি আছে, মার্কেটটি আছে, ওই মার্কেটের ভিতর দিক দিয়ে আসলে এটা এইখানেও পাইকারি বিক্রি করা হয়, প্যান্ট, শার্ট, টি শার্ট, 3 পিস পাইকারি বিক্রি করা হয়। এই যে চোরাই মার্কেট বলে আর কি, চোরাই মার্কেটের ভিতর দিক দিয়ে, নিচে হচ্ছে চোরাই পাতাল যে চোরাই মার্কেটটা। তো এই মার্কেটের ভিতর দিয়ে আমি এখন যাচ্ছি। একটু পরেই দেখতে পাবেন যে আমি মোটামুটি মাজারের কাছাকাছি চলে এসেছি। এই যে সিরিয়ালে যে লোকগুলি দেখছেন দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু এই সিরিয়ালে যারা দাঁড়িয়ে আছে সবাই কিন্তু মোটামুটি চকবাজারে যাবে। সুপ্রিয় দর্শক, চকবাজারে যাওয়ার জন্য আপনি এখানে এসে সুদীর্ঘ একটি লম্বা লাইন দেখতে পারবেন, এই লাইনের মাধ্যমে একটি লাইন দেখতে পারবেন। যখন লাইন দেখবেন তখনই আপনি বুঝে যাবেন যে আপনি আসলে চকবাজারের সেই আসলে লেগুনার যেই কাউন্টার, ওইখানে চলে এসেছেন। সুপ্রিয় দর্শক, আমি অলরেডি চলে এসেছি সুলাইমান টাওয়ারে। এখানে সুলাইমান টাওয়ারটি হাজি সেলিম টাওয়ারটি আপনার চোখের মধ্যে প্রথমে পড়বে। প্রথম বিল্ডিংটাই হচ্ছে হাজি সেলিম টাওয়ারের এখানে লেগুনা ড্রপ করায় দিবে আপনাকে। এখান থেকে নেমে হেঁটে আপনাকে বাজারের ভিতরে যেতে হবে। ভিতরে গেলে আপনার বিরাট বড় সুবিশাল এলাকা, বেগম বাজার আছে, চক বাজার আছে, আশিক টাওয়ার আছে, তারপরে আরও বিভিন্ন টাওয়ার আছে এবং বিসমিল্লা টাওয়ার আছে। হ্যাঁ, আপনি ঘুরে ঘুরে আপনার চাহিদা অনুযায়ী প্রোডাক্ট কিনতে পারবেন, নিতে পারবেন। সুতরাং আপনার সুপ্রিয় দর্শক, অবশ্যই চকবাজারে আসার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। কিন্তু যদি চকবাজারের চকের প্রোডাক্ট দিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে চান, ওয়েল ফাইন, খুবই ভালো। কিন্তু আপনার এলাকায় যেই ধরনের প্রোডাক্ট সবচেয়ে ভালো চলে, ওই প্রোডাক্ট নিয়ে আপনাকে